এ বাবা, ছি কি বাজে খাবার! কিরে অহনা, তোকে রান্না করতে বলেছি বলে তুই ইচ্ছা করে সব কটা রান্না খারাপ করে দিয়েছিস। ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা, পোলাও, কোনো কিছুতেই স্বাদ নেই। খুব বিচ্ছিরি খেতে লাগছে। মা, তুমি শুধু শুধু একে রান্না করতে দিলে কেন? অতিথিদের সামনে আমাদের বাড়ির মান সম্মান ডুবিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করেই তো এরকম করেছে। এত বাজে খাবার আমি আগে কখনো খাইনি। আচ্ছা, তোর যদি রান্না করার ইচ্ছাই ছিল না, তাহলে তুই তো মাকে বলতে পারতিস, কিংবা তোর বৌদিকে বললেও তো পারতিস। শুধু শুধু নিজের শ্বশুর বাড়ির সামনে আমাদের মান সম্মানটা ডোবাচ্ছিস। আচ্ছা কাকিমা, আপনারা অহনার হাতে রান্না কিভাবে খান বলুন তো? আপনারা তো দেখছি বেশ দিব্যি খেয়েই চলেছেন। আমরা তো মোটেও একটা খাবারও স্পর্শ করতে পারছি না। অহনা আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমই বাজে খাবার রান্না করে খাওয়ায়, আপনারা খান কি করে? অহনার মায়ের বাড়ির লোকেদের মুখে এমন কথা শুনে অহনার শ্বশুর বাড়ির প্রত্যেকেই খুবই অবাক হয়, কারণ অহনার হাতে রান্না করা প্রত্যেকটা খাবারই তাদের দুর্দান্ত বলে মনে হয়। আর এমনিও অহনা সবসময় ভালোই রান্না করে। আপনারা কি বলছেন? আমাদের বৌমা তো খুব ভালো রান্না করেছে, আমরা সবাই খুব তৃপ্তি করেই খাচ্ছি, কিন্তু আপনাদের পছন্দ হচ্ছে না কেন? অহনা, তুমি মন খারাপ করো না। তোমার মায়ের বাড়ির লোকেরা এই খাবারগুলো না খেলেও আমরা কিন্তু নিশ্চয়ই খাবো। মা, বৌদি, দাদা, তোমরা রাগ করো না। আমি গরমের মধ্যে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে রান্নাগুলো করেছি, আর আজকে যেহেতু এই বাড়িতে প্রথমবার আমার শ্বশুর বাড়ির লোকেরা নিমন্ত্রণ খেতে এসেছে, সেই জন্য আমি আরো বেশি ধৈর্য ধরে রান্নাগুলো করলাম। থাক, কেমন রান্না করেছিস সেটা খুব ভালোই বুঝতে পারছি। তোর শ্বশুর বাড়ির লোকেরা মিথ্যা কথা বলছে, কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না। এক কাজ করবি, তোরা যখন বাড়িতে যাবি তখন তুই খাবারগুলো তুই প্যাক করে শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাবি, কারণ আমাদের বাড়ির কেউই এরকম খারাপ খাবার খাবে না। এই বলে অহনার মা, দাদা, বৌদি তিনজনেই খাবার ছেড়ে নিজেদের ঘরে চলে যায়, যা দেখে অহনার খুব খারাপ লাগে, আর সে নিজেও খাবার খেতে পারে না। খাবার টেবিলে বসে অহনা চোখে জল ফেলতে থাকে, যা দেখে অহনার শ্বশুরবাড়ির লোকেদের খুব খারাপ লাগে। অহনার শাশুড়ি মা জোর করে নিজে হাতে অহনাকে খাবারও খাইয়ে দেয়। তুমি আর কান্নাকাটি করো না, আমাদের তো খাওয়া হয়েই গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তোমার মায়ের বাড়ির লোকেরা তোমার সঙ্গে যেভাবে বিহেভ করলো, আমাদের তো তাতে খাবার খাওয়ার ইচ্ছাই করছে না। শুধুমাত্র তুমি রান্না করেছো বলে আমরা খাবারগুলো খাচ্ছি, কারণ আর যে যাই বলুক না কেন, তোমার হাতে রান্না আমাদের কাছে সবার সেরা। এই শুনে অহনার মন কিছুটা ভালো হয়। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেলে অহনা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়। আসলে অহনার মায়ের বাড়ির লোকেরা কেউই অহনাকে সহ্য করতে পারত না। বিয়ের আগেও তারা অহনার উপর অত্যাধিক অত্যাচার করত, তাকে ঠিকমতো খাবার খেতে দিত না, বাড়ির সমস্ত কাজকর্ম করাতো, আবার মারধরও করত। অহনাকে তারা বেশি দূর পর্যন্ত পড়াশোনাও শিখতে দেয়নি, এমনকি তারা ইচ্ছাকৃতভাবে অহনার খুব কাছাকাছি পাশের পাড়াতেই বিয়ে দেয়, যাতে বিয়ের পরও তারা অহনার উপর অত্যাচার করতে পারে। তুমি এই বেলা দুপুরে এখন এতটা চুনো মাছ কিনে আনলে কেন? এই মাছগুলো এখন কে পরিষ্কার করবে? আমার টক ডাল, আলু ছানা, ভাত রান্না করা হয়ে গেছে, এখন আমি কিছু আর রান্না করতে পারবো না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমার আজকে খুব চুনো মাছের টক আর চুনো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, তাই একটু বেশি করে নিয়ে এলাম। বাজারে তো সবসময় চুনো মাছের পাওয়া যায় না, সেই জন্যই। আমি এই গরমের মধ্যে আর রান্নাঘরে ঢুকবোই না, ফেলে দাও মাছগুলো। আমাকে না জিজ্ঞাসা করি তুমি মাছ এনেছো কেন? আরে তোরা বেকার বেকার ঝগড়া করছিস, দে মাছগুলো আমাকে দে, আমি অহনার কাছে দিয়ে আসি। ওকেই মাছগুলো পরিষ্কার করে রান্না করে দিতে বলবো। বাড়ির কাছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি, এটুকু সুবিধা তো নিতেই পারি। এই বলে ললিতা দেবী মাছগুলো নিয়ে সোজা অহনার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেই সময় অহনা রান্না করতে ব্যস্ত থাকে। কিরে, এই নে তোর দাদা চুনো মাছ কিনে এনেছে, এগুলো পরিষ্কার করে বেছে নিয়ে চুনো মাছের টক আর চুনো মাছের চচ্চড়ি রান্না করে আমার বাড়িতে দিয়ে আসবি। তাড়াতাড়ি করবি, একটার সময় আমরা কিন্তু ভাত খাবো। কিন্তু মা, তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন আমার শ্বশুর বাড়ির জন্য রান্না করছি, এখন আমি চুনো মাছ পরিষ্কার করব কখন আর রান্নাই বা করব কখন? আমার বাড়িতে আবার অতিথি এসেছে, ওদেরও তো সময় মতো খাবার খেতে দিতে হবে। অত গালগপ্প শুনতে আমি আসিনি। বিয়ে হয়ে গেছে বলে কি তোর সব কথা শুনতে হবে? নাকি তুই ভাবছিস বিয়ে হয়ে গেছে বলে তোর বাপের বাড়ির প্রতি সব দায়িত্ব শেষ? তুই তো জানিস আমার কথা অমান্য করলে কি হবে। তোর শ্বশুর বাড়িতেই তোকে চুলের মুঠি ধরে পিটিয়ে দিয়ে যাব, আমার কেউ কিছু করতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, তুমি মাছগুলো দিয়ে যাও, আমি তাড়াতাড়ি রান্না করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বলছি রান্না হয়ে গেলে তুমি একবার এসে নিয়ে যেও না। বাড়িতে অতিথি রেখে আমি যাব কি করে বলো তো? আমার উপর হুকুম করবি না, হুকুম করব শুধু আমি। রান্না হয়ে গেলে তুই দিয়ে আসবি। এই বলে ললিতা দেবী চলে যায়। এদিকে অহনা ভীষণই চাপে পড়ে যায়। এখন আমি কি করে এত কিছু সামলাবো? শাশুড়ি মাকেও কিছু বলতে পারবো না। এরকম অত্যাচার আর কতদিন মেনে নিতে হবে আমি জানি না। এখন তো মাংস আর ঝিঙে পোস্ত রান্না করছি, আমাকে মাছ পরিষ্কার করতে করতেই রান্না করতে হবে, না হলে তো হবেই না। এই বলে অহনা পাশেই বেসিনে চুনো মাছ পরিষ্কার করতে শুরু করে। সে একদিকে মাছ পরিষ্কার করে, অন্যদিকে কিছুক্ষণ ছাড়া ছাড়া তরকারিগুলো নাড়িয়ে দিতে থাকে। কিন্তু দুই দিক সামলাতে গিয়ে সে আর কিছুতেই পেরে ওঠে না। হঠাৎ করেই কড়াইয়ের উপর রাখা উত্তপ্ত খুন্তিটা সে ভুলবশত ধরে ফেলে, যার ফলে সঙ্গে সঙ্গে তার ডান হাতটা পুড়ে যায়। হাতে ফোসকা পড়ে যাওয়ায় ভীষণই জ্বলতে থাকে। ওরে বাবা গো, জ্বালার উপর যন্ত্রণা। এই পোড়া হাত নিয়েই আমাকে এখন সব করতে হবে। আমার কষ্ট কেউ বুঝবে না। আমার মায়ের বাড়ির লোকেরা কেন আমার উপর এমন অত্যাচার করে সেটা আমি চাইলেও আমার শ্বশুর বাড়ির কাউকে বলতে পারবো না। এই বলে অহনা কাঁদতে কাঁদতে পুড়ে যাওয়া হাত নিয়েই মাছ পরিষ্কার করার পাশাপাশি রান্নাও করতে থাকে। এতে করে তার ভীষণই কষ্ট হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে অহনার শাশুড়ি মা চলে আসে। কি ব্যাপার বৌমা, কতদূর রান্না হলো? এ কি, তুমি আবার চুনো মাছ পেলে কোথায়? বৌমা, তুমি কাঁদছো নাকি? না না, আমি কাঁদছি না, আসলে গরম লাগছে তো তাই একটু জল দিয়ে মুখটা ধুলাম। আসলে আমার মায়ের শরীর খুব খারাপ, বৌদিও বাড়িতে নেই, তাই মা এসেছিল এই চুনো মাছগুলো পরিষ্কার করে রান্না করে দিতে বলল। তা আজকেই কি তোমার মাকে চুনো মাছ খেতে হবে? আজকে আমাদের বাড়িতেই অতিথিদের সঙ্গে তোমার মাকে খেয়ে নিতে বলতে হয়। তুমি এখন এত মাছ পরিষ্কার করবে কখন? আর ওদিকে অতিথিদের সময় মতো খেতে দেবে কখন? তোমার মায়েরও তো একটু বোঝা দরকার। তোমার এখন বিয়ে হয়ে গেছে, তোমার নিজস্ব সংসার হয়েছে, এখন আর মেয়ের উপর আগের মতো অধিকার দেখালে চলবে? তুমি যে কবে মুখ ফুটে কথা বলতে শিখবে কি জানি, সব সময় সবকিছু মেনে নিতে নেই। অহনা তার শাশুড়ি মায়ের কথার উত্তরে কিছুই বলতে পারে না। সে চুপচাপ হাত চালিয়ে তাড়াহুড়ো করে রান্না করে, যাতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য সেই ইন্ডাকশন ওভেনেই মাছ রান্না করতে শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে একটা বাজতে না বাজতেই অহনার মা বারে বারে অহনাকে ফোন করতে থাকে। না, এখন মায়ের ফোন ধরবো না, ফোন ধরলেই মা আবার চিৎকার করবে। আমার রান্না তো হয়েই গেছে, অতিথিদের শুধু খাবার দেওয়া বাকি আছে। আমি বরং ছুটে গিয়ে মাছ রান্নাটা মাকে দিয়ে আসি, তারপর এসে আমি অতিথিদের খাবার খেতে দেব। এই বলে অহনা টিফিন কৌটোতে মাছ ভরে নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাপের বাড়িতে যেতে প্রায় 1:30টা বেজে যায়, যার ফলে তার বাপের বাড়ির পরিবার খুবই রেগে যায়। বিয়ের আগের মারগুলো তুই ভুলে গেছিস তাই না? তুই কি মনে করেছিস আমি তোকে এখন মারধর করতে পারবো না? তোর স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ কিচ্ছু করতে পারবে না। এত লেট করে এসেছিস কেন সেটা বল। অতটা মাছ পরিষ্কার করে রান্না করতে তো সময় লাগবেই, তাছাড়া অতিথিদের জন্য আমাকে অনেক রান্নাও করতে হয়েছে। এখন আমি অতিথিদের খাবার দিতে পারলাম না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওদিকে আমার জন্য সবাই অপেক্ষা করছে। না না, এখন তুমি বাড়ি যেতে পারবে না। 3 দিন ধরে আমাদের বাড়ির কাজের মেয়েটা আসছে না। বাড়ি ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি করে গোটা ঘর বাড়িটা মুছে ধুয়ে পরিষ্কার করো, জামা কাপড়গুলো কেচে দাও, বাসনগুলো মেজে দাও। সমস্ত কাজ করার পর তুমি এখান থেকে যেতে পারবে, তার আগে নয়। বৌদি, আমি তোমার সব কাজ করে দেব, কিন্তু একবার আমার বাড়ি থেকে অতিথিগুলো চলে যাক, তারপর আমি আবার আসব। আমি যদি সময় মতো অতিথিদের খাবার দিতে না পারি তাহলে আমার শাশুড়ি মা খুব রেগে যাবে, সংসারে শুধু শুধু অশান্তি হবে। আমি তো সেটাই চাই, যাতে তোর সংসারে অশান্তি হোক। বিয়ের পর থেকে একবারও তো দেখলাম না শ্বশুর বাড়িতে ঝগড়া হচ্ছে, সেই জন্য তো বড্ড সুখ বিলাসিতা ভোগী হয়ে গেছিস। আমার বৌমা যা বলেছে চুপচাপ কর। বৌমা, মেন গেটে তালা দিয়ে এসো, অহনা যেন এখান থেকে বেরোতে না পারে। তুই যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবি তত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবি।
এভাবেই ললিতা দেবী এবং তার বৌমা অহনার উপর অত্যাচার করতে থাকে। অন্যদিকে অহনার শ্বশুরবাড়ির লোকেরা এবং বাড়ির অতিথিরা সবাই অহনার জন্য অপেক্ষা করতে থাকে। অহনা ফোনটা শ্বশুরবাড়িতে রেখে আসায় তার সাথে কেউ যোগাযোগও করতে পারে না। শেষ পর্যন্ত অহনার শাশুড়ি পরিস্থিতি সামাল দিয়ে নিজেই অতিথিদের খাবার পরিবেশন করে দেয়। দেখতে দেখতে এভাবে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত অহনাকে তার মায়ের বাড়ির লোকেরা খাটাতেই থাকে, তাকে একের পর এক কাজ দিতেই থাকে। মা, এবার অন্তত গেটের তালাটা খুলে দাও, আমাকে এবার বাড়ি যেতে হবে। আজকে আমার সংসারে ভীষণ অশান্তি হবে, জানি না আমি কিভাবে ম্যানেজ করব। আমার উপর আর অত্যাচার করো না মা, আমি আর পারছি না। পারছি না বললে তো হবে না, সারা জীবন তোকে আমাদের কাছে চাকর হয়েই থাকতে হবে। তুই আমার সৎ মেয়ে, শুধুমাত্র তোর জন্য আমি আমার স্বামীকেও হারিয়েছি। সেদিন ওই অ্যাক্সিডেন্টে আমার স্বামী যদি তোকে না বাঁচাতে যেত তাহলে হয়তো আজও বেঁচে থাকতো। তুই আমার জীবনের শত্রু, আর তোর শ্বশুরবাড়ির লোকেরা জানে না তুই আমার সৎ মেয়ে। ওরা যদি জানতে পারে তুই এই বাড়ির সৎ মেয়ে তাহলে ওরাও তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। এমন সময় জানালা দিয়ে পাপন এবং তার মা তাদের সমস্ত কথা শুনতে পায়। আজকে তারা ভালো মতোই বুঝতে পারে অহনা কেন বিয়ের পরও তার মায়ের বাড়ির অত্যাচার সহ্য করে। তখনই তারা রেগে গিয়ে বাড়ির কলিং বেল বাজায়। ললিতা দেবী দরজা খোলার পর, আমার বইয়ের উপর অনেক অত্যাচার করেছেন, আর নয়, ভালো হয়েছে অহনা এই বাড়ির আসল মেয়ে নয়, অহনা এই বাড়ির সৎ মেয়ে, তাই আজ থেকে এই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। অহনা, তুমি যদি আগেই আমাদের ব্যাপারটা খুলে বলতে তাহলে তোমার মায়ের বাড়ির অত্যাচার থেকে আগেই বেঁচে যেতে। তুমি ভাবলে কি করে যে তুমি এই বাড়ির সৎ মেয়ে জানার পর আমরা তোমাকে বাড়ি থেকে বার করে দেবো? বরং তুমি এবার আমাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাবে, বুঝেছো? আমার প্রথম থেকেই তোমার বাড়ির লোকেদের উপর খুব সন্দেহ হতো। শুধুমাত্র অহনার মতো ভালো মেয়ে বলেও মুখ বুঝে তোমাদের সমস্ত অত্যাচার সহ্য করেছে। অহনা, আজকের পর থেকেই বাড়ির সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। আজ থেকে আমি তোমার নিজের মা, চলো বাড়িতে ফিরে চলো। এই শুনে অহনা খুবই খুশি হয়। অহনাকে তার সৎ মা আটকাতে চাইলেও অহনা কোনো কথা শোনে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে অহনা আর তার মায়ের বাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। মোহনা দেবী যেমনই বুদ্ধিমান ছিল তেমনই বাড়ির কাজকর্মে পারদর্শী ছিল। এমন কোনো কাজ ছিল না যে তার দ্বারাই সম্ভব হতো না। স্বামী মারা যাওয়ার পর সে তার 5 ছেলে ওমর, পিন্টু, আশুতোষ, দিলীপ ও বিকিকে একাই মানুষ করেছিল। সে তার ছেলেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিল, যার ফলে এখন তার 5 ছেলেই ভালো চাকরি করে। তার 5 ছেলের মধ্যে 4 জনের বিয়ে হয়ে গিয়েছিল, আর আজকে তার সবচেয়ে ছোট ছেলে অর্থাৎ বিকির বিয়ে ছিল। বিকির বিয়ে তাদের বাড়ির পাশেরই একটি মেয়ে সঙ্গীতার সঙ্গে হচ্ছিল। কিন্তু সঙ্গীতাকে একাই শ্বশুর বাড়িতে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। কি হলো বৌমা, তুমি একা কেন? কই, বিকিকে তো দেখতে পাচ্ছি না। আর তুমি এখন এখানে কি করছো? আর বলবেন না মা, বিয়ে করতে যে এত ঝামেলা, আমি আগে জানলে বিয়েই করতাম না। সেই সকাল থেকে একই জায়গায় বসে আছি। এখন উঠে একটু ঘোরাঘুরি করছিলাম, কিন্তু সামনেই আপনাদের বাড়ির গেট দেখতে পেলাম, তাই ভাবলাম একটু পরে যখন এখানেই আসতে হবে তাহলে এখনই চলে যাই। মোহনা দেবীর বাড়িতে তার 4 বৌমা একই সঙ্গে থাকতো না। তাদের মধ্যে 2 জন তাদের বাগান বাড়িতে থাকতো, আর এখানে তার বড় বৌমা অন্বেষা এবং মেজ বৌমা বিদিশা থাকতো। নতুন বৌমা বাড়ি এসেছে শুনে তারাও সেখানে আসে। আরে মাথা মোটা, বিয়ের দিন বিয়ের আগে বৌমা বাড়িতে চলে আসে, এটা আমি জীবনে প্রথম দেখছি। যাও বলছি, যাও এখান থেকে। আরে মা, আপনি বাড়ির নতুন বউকে এভাবে পাঠিয়ে দিতে পারেন না। যেমনই হোক না কেন, ও আমাদের বাড়ির বউ, এটা আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ মা, আমিও বড়দির সঙ্গে একমত। আপনি আমাদেরকে মাথা মোটা বলেন, আমরা কাজে দেরি করি বলে, কিন্তু ও তো দেরি করেনি, বরং সবার থেকে আগে তাড়াতাড়ি চলে এসেছে। তাহলে কেন ওকে এরকম বলছেন? হে ঈশ্বর, এদেরকে নিয়ে মনে হয় আমি একদিন পাগল হয়ে যাব। একে তো 4টে বোকা বউ বাড়িতে ছিল, আর তার উপরে মনে হয় এই 5 নম্বর বউটাও ওদের মতোই হবে। আবার এরা আমাকে জ্ঞান দিতে এসেছে। মা, আপনি শুধু শুধু আমাকে বোকা ভাবছেন। একটু ভেবে দেখুন, আমি ঠিকই করেছি। আর সেই তো আমাদের একটু পরে বিয়ে হতোই, তাই আমি আগেই চলে এসেছি। আমি কি ভালো করিনি বলুন? এভাবেই তারা একে একে উদ্ভট প্রশ্ন করেই যাচ্ছিল।
মোহনা দেবী তাদেরকে সঠিকটা কোনো মতেই বোঝাতে পারছিল না। ঠিক তখনই সেখানে সঙ্গীতার বাড়ি থেকে কয়েকজন এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বিকির সঙ্গে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকি সঙ্গে করে সঙ্গীতাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এই তো এবার সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি কিছু নিয়ম পালন করে তোমাদেরকে বাড়িতে প্রবেশ করাবো। এই যে বড় বৌমা, বাকি সব বৌমাদের এখানে ডাকো, সময় পার হয়ে যাচ্ছে। আর সবাই বলতে মা, এখানে তো শুধু আমরা দুজনেই থাকি, আর আপনার বাকি বৌমারা তো বাগান বাড়িতে থাকে। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওদের তো আজকে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, ওদের তো এখানে আসার কথা। মা, ওদের আসতে হবে না, আমি ওদেরকে আসতে বারণ করেছি। এই দেখো, এখন মোবাইলের যুগ, আমি ওদেরকে ভিডিও কল করেছি, ওরা এখানেই আপনার ছোট বৌমাকে দেখে নেবে। কি মা, আমি কত চালাক বলুন তো, আমি আপনার খরচও বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা অনেক ভালো কাজ করেছো। এবার যাও, এখান থেকে চলে যাও, আমার মাথাটা গরম করো না, যাও। এভাবেই মোহনা দেবী তাদের দুজনকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। সে একাই বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। পরের দিন সকালবেলা প্রতিদিনই মা খাবার তৈরি করে, আজ বরং আমি সবার জন্য কিছু খাবার বানিয়ে নিই। আমি খাবার বানিয়েছি দেখলে মা খুব খুশি হবে। এই বিদিশা, আমি সবার জন্য খাবার তৈরি করছি, তুই বরং বাড়ির বাকি কাজগুলো মিটিয়ে নে। হ্যাঁ দিদি, আমিও সেটাই ভাবছিলাম। দিদি খাবার নিয়ে যাচ্ছে, দিদি রান্না করছে, আর আমি বরং বাড়ির ধোয়া মোছা সাফ সাফাইয়ের কাজগুলো করি। ইস ছি, এই জানালার পর্দাগুলো কত ময়লা হয়েছে, আমি বরং জল নিয়ে আসি আর এগুলো ধুয়ে ফেলি। এই বলে বিদিশা জল নিতে চলে যায়। রাস্তায় যেতে যেতে তার সঙ্গে সঙ্গীতা দেখা হয়। এই সঙ্গীতা, তুই কি করছিস? আমি জল নিতে এলাম, বাড়িতে অনেক কাজ আছে, চল চল আমার সঙ্গে চল। তুমি ঠিকই বলছো মেজদি, আমি এরকম কিছু একটা করব ভেবেছিলাম। আমার ঘরে রাখা টিভি ল্যাপটপ গুলোতেও ধুলো ময়লা পড়ে গেছে, তুমি বরং জল নিয়ে চলো, আমি ওগুলো নিয়ে যাচ্ছি। বিদিশা জল নিতে চলে যায়। সঙ্গীতাও তার ঘর থেকে ধুলো ময়লা পড়া ল্যাপটপ এলসিডি নিতে চলে যায়। এদিকে বড় বৌমা অর্থাৎ অন্বেষা খাবার নিয়ে মোহনা দেবীর কাছে আসে, যেখানে মোহনা দেবীর ছোট ছেলে বিকি তার সঙ্গেই বসে কথা বলছিল। অন্বেষাকে খাবার নিয়ে আসতে দেখে বিকি বলে, আরে বড় বৌদি, আজকে দেখছি তো তুমি খাবার বানিয়ে এনেছো, তা ভালোই করেছো। আমার এমনিতেও খুব খিদে পেয়েছিল। দেখো মা, দেখো, তুমি শুধু শুধু বৌদিদেরকে বকাবকি করো, আমি তো বলবো ওদেরকে ওদের কাজ করতে দিলে দেখবে ওরা নিশ্চয়ই পারবে। হ্যাঁ, তাহলে তো আমার কপাল ভালো হয়ে যাবে। তা ভালোই হয়েছে, আজকে অন্তত প্রথমবার আমি বৌমাদের হাতের রান্না খেতে পারবো। বড় বৌমা, কি বানিয়েছো দেখি? হ্যাঁ মা, আমি আজকে আপনাদের জন্য অনেক হেলদি খাবার বানিয়েছি। আপনি আমাকে সবসময় বলেন না যে কাঁচা সবজিতে ভিটামিনস থাকে, তাই আজকে আমি কাঁচা কপি আর কাঁচা পালং শাক নিয়ে এসেছি, এই দেখুন। এটা শোনার পর তারা অবাক হয়ে অন্বেষার হাতের প্লেটের দিকে তাকায়। তারা দেখে যে প্লেটে সত্যি সত্যি কাঁচা শাকসবজি রাখা আছে। দেখেছিস তো তোর বৌদির বোকামি? এখন তুই বল, একে বোকা বলবি নাকি চালাক বলবি? আচ্ছা বৌমা, তোমার কি একটু বুদ্ধি নেই? দেখবে তোমাদের বোকামির জন্য একদিন আমাদের বাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বৌদি, তোমরা সত্যি সত্যি এত বোকা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তার বাকিরা কোথায়? ওদেরকেও আমি খবরটা শুনিয়ে আসি, আমি তো হাসি থামাতেই পারছি না। এভাবেই হাসতে হাসতে বিকি চেয়ার থেকে উঠে তার মেজ বৌদির ঘরে যায়, যেখানে গিয়ে সে দেখে ঘরের মধ্যে জল ভর্তি, আর সঙ্গীতা সেখানে তাদের ল্যাপটপ এলসিডি ধুয়ে টেবিলে রেখে দিয়েছে। আর তার মেজ বৌদি বিদিশা তখনও জানালার পর্দায় জল ছুঁড়ে যাচ্ছিল। এগুলো দেখে বিকি বলে, কি হচ্ছে এখানে? এই পুরো বাড়িতে জল কেন? আর সঙ্গীতা, তুমি আমাদের ল্যাপটপ টিভি এখানে কেন নিয়ে এসেছো? ও, তুমি এখনো বুঝতে পারছো না? আমরা এখানে সাফ সাফাইয়ের কাজ করছি, আর তোমার ল্যাপটপে যা ময়লা ছিল, 1 কেজি ময়লা, ধুতে 1 বালতি জল লেগেছে। আর ওটা তো তবু নিচে ছিল বলে পরিষ্কার করতে সুবিধা হয়েছে, কিন্তু এই জানালার পর্দাটা দেখো না, এত উঁচুতে আছে, জল ছুঁড়ে ছুঁড়ে হাঁফিয়ে যাচ্ছি। ও মাই গড, তোমরা পাগল নাকি? ইস মা, আমার ল্যাপটপটা তো পুরো নষ্ট করে দিল। হ্যাঁ, তখন তো বড্ড হাসছিলিস। এবারে বোঝ, তোরা বাইরের কাজে থাকিস, তাই তোরা কিছু জানিস না। এই 5 বোকা বৌমাকে নিয়ে যে আমি কিভাবে দিন কাটাই, তা একমাত্র আমিই জানি, আর আমার উপরওয়ালা জানে। 5 বউ মানে? বাকি বৌদিরাও তাহলে এরকমই নাকি?
মোহনা দেবী সেদিন বিকিকে তার বাকি দুই বৌমার বোকামির কথাও বলে। সবকিছু শোনার পর বিকি অনেক বেশি অবাক হয়। সে তার মাকে সান্ত্বনা দিতে শুরু করে। সে তাদেরকে চালাক করার জন্য ছোট ছোট কিছু ফর্মুলাও বলে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মোহনা দেবী সব সময় তাদেরকে বাড়ির কাজ করার জন্য পরামর্শ দিতেন এবং বাড়ির 5 বৌমারাই তার কথা অনুযায়ী কাজ করত। একদিন সে তার 5 বৌমাকে নিয়ে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে মোহনা দেবীর হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়। হ্যাঁ গো বৌমারা, আমি তো একটা কথা ভুলেই গেলাম। আমরা তো এতদূর চলে এলাম, বাড়ির সদর দরজায় তালা দেওয়া হয়েছে। এখন আশেপাশে যে চোরের উৎপাত। হ্যাঁ মা, আমি আর আগের মতো বোকা নেই। আমি তালা দিয়েই এসেছি, আর তালার চাবি দরজার পাশেই রাখা একটা ইটের নিচে লুকিয়ে রেখে এসেছি। এখন চোর এলেও চাবি কখনোই খুঁজে পাবে না। আরে, তুমি চাবিটা ওখানে রাখতে গেলে কেন? চাবিটাকে সঙ্গে করে নিয়ে আসতে পারতে, তাহলে কোনোই ভয় থাকতো না। এখন যদি কেউ ইটটাকে সরিয়ে দেখে? সেটা কেউ করবে না মা। আমি ইটের উপরে একটা কাগজে লিখে দিয়ে এসেছি যে এখানে দরজার চাবি নেই, বুঝেছেন? হ্যাঁ, শুধু লিখে দিলেই তো কাজ মিটে যায়। কাগজটা উড়ে যাবে সেটার চিন্তা কেউ করেনি। এটা সত্যি সত্যিই বোকা। মা, আপনি চিন্তা করবেন না। আমি কাগজটাতে ফেভিকল লাগিয়ে ইটের সঙ্গে ভালো করে সাটিয়ে দিয়ে এসেছি। এখন কেউ ওখানে এলে কাগজের লেখা পড়ে চলে যাবে, আমি একদম নিশ্চিত। তাদের সবার কথা শুনে মোহনা দেবীর মাথায় হাত পড়ে যায়। সে তখন তাদেরকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। তোমরা একটা কাজ করতে পারতে তো, তালাটা খুলে দিয়েই আসতে পারতে। অন্তত চোর আসলে তার তালা খুলতে কষ্ট হতো না। হায় রে, আমার বোকা বৌমাদের নিয়ে আমি কি করব কি জানি। এই বলে মোহনা দেবী কান্নাকাটি করতে থাকে। তাকে কান্নাকাটি করতে দেখে তার সব থেকে ছোট বৌমা অর্থাৎ সঙ্গীতা বলে, মা আপনি কাঁদবেন না। আমি দিদিদের মতো বোকামি করে আসিনি। আমি চাবিটা সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন চাবি। কি, তুমি সত্যি বলছো? যাক বৌমা, তুমি আমার চিন্তাটা দূর করলে। কই দেখাও দেখি চাবিটা। এটা শোনার পর সঙ্গীতা মোহনা দেবীকে তালার চাবিটি দেখাতে চায়, কিন্তু সেখানে তালা চাবি দুটি একসঙ্গে ছিল। এটা দেখে মোহনা দেবী বলে, এ কি বৌমা, তুমি যে বললে তুমি তালা মেরে চাবি নিয়ে এসেছো, এখানে তো দেখছি তালা চাবি দুটোই আছে। হ্যাঁ মা, আসলে আমি প্রথমে তালা মেরে চাবিটা নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু শেষে ভাবলাম যদি তালাটি কেউ চুরি করে নিয়ে পালিয়ে যায় তখন কি হবে, তাই তালা চাবি দুটোই নিয়ে এসেছি। কি মা, আমি ঠিক করেছি তো? সঙ্গীতার কথা শোনার পর এবং তাদের সবার বোকামি দেখে মোহনা দেবী আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে সেখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন তার 5 বৌমাও তার পিছন পিছন আসতে থাকে। সেখান থেকে তাদের বাড়ি অনেকটাই দূরে ছিল, তাই তাতে যেতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। তারা বাড়িতে এসে দেখে যে সেখানে সত্যি সত্যি চোর এসেছিল এবং তাদের বাড়ির দামি দামি জিনিস সোনা গহনা সব চুরি করে নিয়ে চোর পালিয়ে গেছে। এটা শোনার পর তাদের 5 বৌমার আর কিছু বুঝতে বাকি থাকে না যে তারা অনেক বড় ভুল করেছে। সেদিনের পর থেকে তারা অনেক বুঝে সুঝে কাজ করত। এখন কোনো কিছুর অসুবিধা হলে তারা তাদের শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিত। এভাবেই তারা ধীরে ধীরে চালাক হয়ে ওঠে।